যে কোনো স্কিল আপনি যদি আয়ত্ত করতে চান, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে আরো কয়েকজন মানুষকে শিখানো যে পিপল আর কি পার্ট অফ দ্য বিজনেস। পিপলকে হ্যাপি রাখা, এঙ্গেজ রাখা এবং তাদেরকে ডেভেলপ করা, এই জায়গাগুলো থাকে আমাদের কি ফোকাস। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি করে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের মাঝে ইনভাইট করেছি জনাব মোহাম্মদ মেহনাজউদ্দিন রূপম, যিনি আছেন হেড অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমান বাংলাদেশ লিমিটেড। আমান বাংলাদেশ একটি জার্মানি বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। এই জন্য আজকে তার সঙ্গে কথা প্রসঙ্গে আমরা অনেক কিছু জানবো এবং শিখবো গ্লোবাল প্র্যাকটিস সম্পর্কে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক চলুন আজকে অতিথির সাথে আমরা কথা বলি। রূপম ভাই, ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ এবং থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। রূপম ভাই, আমরা জানি যে ছোটবেলায় মানুষের এক একজনের এক এক রকম একটা ড্রিম থাকে বা স্বপ্ন থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। আপনার ছোটবেলায় কি স্বপ্ন ছিল যে আপনি ফিউচারে কি হবেন এবং কিভাবে সেখান থেকে এইচআর প্রফেশনাল হয়ে উঠলেন? প্রথমত ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আমি যদি বলি যে আই এম ভেরি ইন্ট্রোভার্ট পারসন অ্যান্ড বিং অ্যান এইচআর প্রফেশনাল ওয়াজ নট ইন মাই ড্রিম অবভিয়াসলি ফ্রম দ্য চাইল্ডহুড। আমি ছোটকালে যেটা হইতে চেয়েছিলাম আসলে সেটা হচ্ছে একজন আর্মি অফিসার। হ্যাঁ, বাট যখন আমার চোখের সংখ্যা বেড়ে গেল, মানে when I started wearing my glasses, তখন আমার প্যারেন্টসরা বললো তোমার দ্বারা সম্ভব না, কারণ আর্মি অফিসার হইতে গেলে তুমি চশমা পড়তে পারবো না, 6x6 লাগবে। এক্স্যাক্টলি। সো দেন আমি তখন চিন্তা করি নাই যে আসলে কি হব, বাট যেটা হয়েছে যে আই ওয়াজ কমপ্লিটলি ফোকাস যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। আমি যেটা বললাম যে বিইং অ্যান ইন্ট্রোভার্ট পারসন, ওই জিনিসটা করা একটু ডিফিকাল্ট ছিল, যে একটু আউটস্পোকেন হওয়া, মানুষের সাথে মিঙ্গল করা খুব ভালোভাবে। বাট যেই ক্যাপাসিটিটা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে যে আই এম ভেরি ফ্রেন্ডলি পারসন উইথ পিপল, ওই ফ্লেভারটা আমি তখনই পেয়েছি যখন আই ওয়াজ এঙ্গেজড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস অ্যাপার্ট ফ্রম মাই স্টাডিজ। আমার ফ্রেন্ডদের সাথে বিভিন্ন কুইজ কন্টেস্টে আমরা নিজেরাই অর্গানাইজ করতাম। তারপর হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট, হ্যাঁ, এটা হয়তো ক্যারম টুর্নামেন্ট হইতে পারে বা হচ্ছে ধরেন কোনো ক্রিকেট, ফুটবল। সো ওগুলাতে যখন নট এজ এ পার্টিসিপেন্ট, অ্যাক্টিভ অর্গানাইজার হিসেবে থাকতাম, তখন অনেক মানুষের সাথে জনসংযোগ করতে হতো, যেই কারণে আই eventually realize যে I have a hidden potential, যে I can manage people, I can engage with people, I can understand people. ওই পার্সপেক্টিভটা তৈরি হয়। আমি যদি বলি যে ফর্মাল অ্যাজ অ্যান এইচআর প্রফেশনাল হিসেবে আমি কখন থেকে নিজেকে ভিজুয়ালাইজ করা শুরু করি, দ্যাট অ্যাকচুয়ালি ডেটস ব্যাক টু মাই ইউনিভার্সিটি ডেজ। আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার বিবিএ শুরু করি, মাই ফার্স্ট কোর্স ওয়াজ বাস 101। ওকে, হ্যাঁ, এটা বিজনেস রিলেটেড একটা আইডিয়া দেয়। সো যিনি ফ্যাকাল্টি ছিলেন, হি ওয়াজ এ ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি, উনি ম্যানেজমেন্ট পড়াতেন। সো আই রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান ফ্যাক্টরস, লাইক পিপলকে আপনি কিভাবে মোটিভেট করবেন, যার হয়তো কোনো কাজের ক্যাপাসিটি নাই, আপনি তাকে কিভাবে ডেভেলপ করবেন টু মেক হিম অর হারসেলফ ওয়ার্দি টু অ্যান অর্গানাইজেশন। সো ওই জায়গা থেকে আসলে ধরেন আমার নেকটা তৈরি হয় যে ওকে, ইটস এ থিং যেটা আমি হয়তো প্র্যাকটিস করতে পারি ইন মাই প্রফেশনাল লাইফ আফটার স্টাডি। তো তারপরে যেটা হয়েছে, আই মানে ওয়াজ রোমিং অ্যারাউন্ড ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট জিনিস পড়ছি, শিখছি, জানছি। সো আই ইভেনচুয়ালি এন্ডেড আপ মাই গ্র্যাজুয়েশন ইন মার্কেটিং আর হচ্ছে হিউম্যান রিসোর্সেস। সো ওই সময়টাতে আসলে আপনার
খুব বেশি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই কথা বলা হতো বিএটি সম্পর্কে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। সো ইট ওয়াজ কাইন্ড অফ এ ড্রিম যে আমি বিএটিতে জয়েন করব ইন দেয়ার মার্কেটিং টিম, যেহেতু আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েট করেছি। সো জাস্ট আমার গ্র্যাজুয়েশনের একদম দোরগোড়ায়, তখনও রেজাল্ট পাবলিশ হয় নাই, আই গট এ কল ফ্রম বিএটি অ্যান্ড দেন আই অ্যাকচুয়ালি জয়েন্ট বিএটি 2010-এর নভেম্বরের দিকে। সেখানে কি এইচআরে আপনি? না, আমি ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আই স্টার্টেড অ্যাজ এ সেলস প্রফেশনাল, একদম প্রপার সেলস পার্সন হিসেবে শুরু করেছি তাদের ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন টিমে, এবং বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মাগুরা, নড়াইল এই দুইটা জেলা দেখতাম। সো ওই জায়গায় আমার ক্যারিয়ার শুরু হয়। আই ওয়ার্কড ইন বিএটি ফর লাইক অলমোস্ট 1 year। ওইদিকে কাজ করার পর দেন আই রিয়েলাইজ ওই জায়গায় অ্যাজ এ টেরিটরি অফিসার আমাদের যেটা করতে হতো যে ওই টেরিটরির আপনার হিউম্যান যারা আছে ওদেরকে রিক্রুট করা, তাদেরকে মোটিভেট করা টু সেল ফর দ্য কোম্পানি, হ্যাঁ, তাদেরকে ট্রেন করা, তাদের স্যালারি নেগোসিয়েশন করা, হায়ার করা, তারপর হচ্ছে তারা কখনো অ্যাবসেন্ট থাকলে কি কারণে অ্যাবসেন্ট ওই হিউম্যান ফ্যাক্টরগুলো জানা এবং তাদেরকে ওইভাবে প্রিপেয়ার করা যে ডিসিপ্লিন ইজ এ পার্ট। সো তুমি যদি না আসো ইউ হ্যাভ টু ইনফর্ম ইয়োর সুপারভাইজার, হ্যাঁ, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো, তাকে ইনফর্ম করতে হতো। সো দেন আই রিয়েলাইজ আই হ্যাভ ইমেন্স পোটেনশিয়াল টু বি অ্যান এইচআর প্রফেশনাল। সো ওইখান থেকেই কোন অর্গানাইজেশন দিয়ে শুরু করলেন যে একদম কোর এইচআর প্র্যাকটিসটা শুরু করলাম when I switched বিএটি, ওই জায়গা থেকে আপনার বেক্সিমকো ফার্মা থেকে অ্যাকচুয়ালি কোর এইচআর প্র্যাকটিসটা আমার শুরু হয়। তাহলে যে অল টুগেদার মিলে যদি আমরা বলি তাহলে 14 বছরের ক্যারিয়ার আমার, মোটামুটি হ্যাঁ 14-15 বছরের ক্যারিয়ার, তাই না? এই যে 14-15 বছরের ক্যারিয়ার, এর ভিতরে মানুষ কোনো ধরনের আপস এন্ড ডাউনস বা চ্যালেঞ্জ ছিল কিনা? যদি থাকে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন, যেহেতু এখানে আমাদের বিরাট একটা অডিয়েন্স গ্রুপ হলো ইয়াং প্রফেশনাল, পেশাগত সফল পিপুলদের শুনতে চায় তারা তাদের মুখ থেকে। এই 15 বছরের মধ্যে কোথাও একটু চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, আর সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন। আমি যদি বলি যে যেই জায়গায় আমি শেষ করলাম ওই জায়গাতেই আসলে আমার চ্যালেঞ্জটা শুরু হয়েছিল, বিকজ আমি যখন বিএটি ট্রেড মার্কেটিং টিমে ছিলাম, ইটস কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড মার্কেটিং টিম। সো ওই জায়গা থেকে আপনার ফুল ক্যারিয়ার সুইচ করে এইচআরে নতুন করে ক্যারিয়ার ভাবাটা ইজ এ চ্যালেঞ্জ, অ্যান্ড আই হ্যাভ কনফ্রন্টেড মেনি পিপল যারা হচ্ছে ডিসকারেজ করেছে আমাকে, কেন বিএটি ছেড়ে তুমি অন্য জায়গায় যাবা, অন্য জায়গায় কাজ করবে, অ্যান্ড তুমি 1 বছর একটা জায়গায় ইনভেস্ট করেছো, করার পরে ওই জায়গা থেকে আবার কেন আরেকটা ডিসিপ্লিনে তুমি চলে যাবা, এবং বিএটির মতো জায়গা ছেড়ে। সো অ্যাপার্ট ফ্রম মাই স্যালারি আই হ্যাড লাইক কার ফ্যাসিলিটি, আমার ওই জায়গায় গাড়ি চালানোর জন্য আই হ্যাড ড্রাইভার। সো বিশ্বাস করেন যে ওই জায়গা থেকে আই হ্যাড টু টেক দিস হার্ড ডিসিশন বাই মাই সেলফ, অ্যাপার্ট ফ্রম আমার সারাউন্ডিংয়ে যারা আমাকে নেগেটিভ কমেন্টস করছিল বা নেগেটিভলি ইন্সপায়ার্ড করছিল বলবো। সো ওই জায়গা থেকে এই বেক্সিমকো ফার্মাতে অলমোস্ট আমার যেই পার্কস অ্যান্ড বেনিফিটস আছে ওইটার হয়তো 1/3 দিয়ে আমি যখন জয়েন করলাম, ইটস মানে তাদের কাছে এটা খুবই আশ্চর্যজনক মনে হইলো, এবং তারা মনে হইলো যে আই ওয়েন্ট ফ্রম হেভেন টু হেল। হ্যাঁ, সো ওই যে মানুষের নেগেটিভ কমেন্টস এন্ড নেগেটিভ এক্সপেকটেশন আমাকে নেগেটিভলি অ্যাসপায়ার করা, সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স ওইভাবে করা, তখন কিন্তু আমি আসলে ভেঙে পড়ি নাই। দ্য রিজন বিকজ আমার এইটা খুব বড় একটা প্যাশন থেকে ডিসিশনটা নিয়েছি, মানে আপনি ফোকাস ছিলেন আপনার প্যাশনের প্রতি, খুব ফোকাসড ছিলাম। এখন আমি যখন ওই 2011 সাল থেকে or 12 সাল থেকে আই কম্পেয়ার মাই সেলফ টিল নাও, আই রিয়েলি ফিল ফুলফিলিং। ওকে, আমার কাছে মনে হয় যে আই হ্যাভ অ্যাচিভ সামথিং। আমি তখন ওগুলা তোয়াক্কা করি নাই, আই ফোকাসড অন মাই সেলফ, আমার প্যাশনকে আমি ড্রাইভ করেছি, এন্ড আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না যে এই পর্যায়ে এসে নিশ্চয়ই আপনি ফিল করছেন যে ওই সময়ের ডিসিশনটা রাইট ছিল। এক্স্যাক্টলি। আমরা একটু ডিফারেন্ট টপিকে যাই। আপনার আমান বাংলাদেশ কোম্পানিটা কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে, এবং এখানে বর্তমানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে
এই ইন্ডাস্ট্রিটা ও। যদি চ্যালেঞ্জ ফেস করে থাকে, এই বিজনেস চ্যালেঞ্জের সাথে আপনি হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করছেন টু ওভারকাম ফ্রম দিস চ্যালেঞ্জ? আমরা আপনি যেটা বললেন যে আমরা একটা বহুজাতিক প্রতিষ্ঠান এবং জার্মান ভিত্তিক জার্মান একটা বেসড। প্রতিষ্ঠান এবং জার্মান প্রতিষ্ঠান হিসেবে ওরা কোয়ালিটিতে খুব কনসিয়াস থাকে। সো আমরা যে প্রোডাক্টটা সেল করি সেটা হচ্ছে সেলাই সুতা। আমরা যেই ফ্যাব্রিকটা পরে আছি, টোটাল গার্মেন্টস, এই গার্মেন্টসের সেলাই করার জন্য যে সুতাটা ব্যবহৃত হয় সেই সুতাটা আমরা প্রডিউস করি। সো আমাদের জার্নি যদি বলি, শুরু হয় 1854 সালে, ব্যাক ইন বানিকহাইম নামে একটা টাউন আছে জার্মানিতে, ওই জায়গাটাতে। সো ওই জায়গা থেকে দেন তাদের যে প্রাইমারি বিজনেস আমরা বেশিরভাগ সেল করতাম হচ্ছে আপনার অটোমোটিভে। সো আপনি যত বড় জার্মান ব্র্যান্ড বলেন গাড়ির, বিএমডাব্লিউ, পোর্শে। একটা নাম্বার আমার ভিতরে খুব স্টাক করেছে, 1854, দ্যাট মিন্স 170 ইয়ার্স। Yes, yes, Okay, please 170 continue. years. Exactly. Thank you for mentioning. So বিএমডাব্লিউ, পোর্শে, তারপর হচ্ছে যত বড় ব্র্যান্ড আছে তারা কিন্তু আমার কাস্টমার। ইভেন আপনি ফুটবল ফলো করেন কিনা আমি জানি না। সো বার্সেলোনা নামে একটা টিম আছে, স্প্যানিশ টিম। সো ওই টিমের জার্সিতে যে সুইং থ্রেডটা ইউজ করা হয় এটা হচ্ছে আমানের সুইং থ্রেড। ওকে, গ্রেট। এক্স্যাক্টলি। সো আমরা বাংলাদেশে শুরু করি হচ্ছে আপনার 2010 সালে আমাদের এগ্রিমেন্ট হয়, বাট কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয় আপনার 2013-র লাস্ট কোয়ার্টারে। ওকে। সো ইটস লাইক অলমোস্ট 10 ইয়ার্স অর 11 ইয়ার্স বাংলাদেশে আমরা অপারেশন করছি। এবং রিসেন্ট চ্যালেঞ্জের কথা যদি বলি, আরএনজি সেক্টর এখন ট্রেন্ডটা খুব বড় একটা শিফট হয়েছে ডিউ টু রাশিয়া ইউক্রেন ওয়ার। কনজিউমার প্যাটার্ন ইউরোপে, আমরা যেহেতু বেশিরভাগ আমাদের ইউরোপে হয় বা আমেরিকাতে হয়, সো কনজিউমার বিহেভিয়ারে খুব একটা বড় পরিবর্তন এসেছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করেছে। হাউএভার এখন যদি বলি যে ওই সময়টা থেকে এখন একটা গ্র্যাজুয়াল আমরা শিফট দেখছি, পজিটিভিটি। আমি বলবো যে পজিটিভ শিফট আপনার এখন আস্তে আস্তে মার্কেটটা গ্রো হচ্ছে। এখন যেটা আমাদের চাহিদা এসেছে সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন ইনক্রিজ করতে হবে, আমাদের সেলসে নতুন মার্কেট পেনিট্রেট করতে হবে। সো অ্যাজ এ হেড অফ এইচআর আমার সবচেয়ে এখন বড় ডিউটি হচ্ছে টু কিপ আ ব্যাকআপ পুল অফ পিপল, যেন আমি এই যে আপনার হাইকটা প্রোডাকশনে এইটাকে সাপোর্ট করতে পারি। বিকজ আমার যদি পুলটা রেডি থাকে অ্যান্ড ইফ দে আর ট্রেইনড, ওরা যদি জানে যে তাদেরকে কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে একটা অর্গানাইজেশনে একজন ওয়ার্কার জয়েন করার পরে যেই 3 থেকে 6 মাস সময়টা লাগে, ওইটাকে আমরা কমিয়ে আনতে পারি অ্যান্ড তাদেরকে রেডিলি আমরা প্রোডাকশনে দিয়ে দিতে পারি এবং তাদের কাছ থেকে আমরা আউটপুটটা পেতে পারি। সো আমার যে গ্রোয়িং নিড আছে মার্কেটের, ওইটাকে আমরা কেটার করতে পারি। সো এটা ডিরেক্টলি আমার বিজনেসকে সাপোর্ট করবে। ওকে, গ্রেট গ্রেট। সো আপনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, তো এইচআর এর সাথে এক্সেল মানে মানুষের একটা থাকে যে ইউএসপি থাকে। রূপম ভাই সম্পর্কে প্রথম যে কথাটা মনে আসে, হি ইজ এক্সপার্ট ইন এক্সেল। এই যে এক্সেলের উপরে আপনার এত নেক, এটা কিভাবে আসলো এবং এই এক্সেল কিভাবে কেরিয়ারে হেল্প করে থাকে? আর একদম মানে যদি সম্পূরক প্রশ্ন করি আমি, এটাকে এইচআর অ্যাক্টিভিটিসের সাথে কিভাবে অ্যালাইন করবেন? আমি যখন বিএটিতে কাজ শুরু করি তখন আমাদেরকে প্রচুর ধরেন সেলসে যেটা হয় যে রিপোর্ট তৈরি করতে হয়। সো আই ওয়াজ স্ট্রাগলিং, যেহেতু আমি ফ্রেশ গ্র্যাজুয়েট জয়েন করেছি একটা জায়গায় অ্যান্ড ইটস আ বিগ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। সো ওই জায়গায় এক্সপেকটেশন কোপ আপ করতে গেলে আমাকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে। অ্যান্ড সেলস ইজ অল অ্যাবাউট ডেটা। আপনি এই ডেটার সমুদ্র থেকে রাইট ইনসাইট বের করে বিজনেস ডিসিশন দেওয়া ইজ ইয়োর জব। সো ওই জায়গাটায় আসলে আমি বলবো আমার হাতে খড়ি হয় এই বিএটির মাধ্যমে। বিএটিতেই উই ওয়ার ক্লোজলি ট্রেইনড বাই আওয়ার সুপারভাইজার। আমার সুপারভাইজার ওয়াজ অ্যান এক্সিলেন্ট পারসন। আমি 2জন সুপারভাইজার পেয়েছি, ওরা খুবই ভালো ছিল। তার হাতে ধরে আমাদেরকে শিখিয়েছে যে এক্সেলে কিভাবে কাজ করতে হয়। দেন আমি ফিল করা শুরু করলাম যে আমার মতো তো এরকম আরও অনেক লক্ষ
কোটি গ্র্যাজুয়েট আছে যাদের এই এক্সপার্টিসটা দরকার। ইটস আ টেকনিক্যাল স্কিল। আপনি এটা ছাড়া আপনার যে কোনো ধরনের রিপোর্টিংয়ে পারবেন না এগোতে। সো আপনাকে এটা শিখতে হবে। সো আমি প্র্যাকটিস করা শুরু করলাম এবং আমার কাছে বরাবরই মনে হয় যে যে কোনো স্কিল আপনি যদি আয়ত্ত করতে চান, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে আরও কয়েকজন মানুষকে শিখানো। হ্যাঁ, আপনার হয়তো পেরিফেরিটা ছোট, ওই পরিসরে হয়তো আপনি সব কিছু প্র্যাকটিস করতে পারবেন না, কিন্তু আপনি একটা ফর্মাল মডিউল তৈরি করে আপনি যদি এটা ডেলিভার করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলা টপিকে এক্সপোজড হচ্ছেন, যেটা আপনার জায়গায় আসলে অ্যাডিশনালি একটা স্কিল যুক্ত করবে। সো মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার হওয়ার পরে আই অলসো ইন্সপায়ার্ড পিপল টু বি মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এই জায়গাটায়, এবং এক্সেলেও আমি এক্সপার্ট যে সার্টিফিকেশনটা মাইক্রোসফটের ওইটাও করি। সো দ্য রিজন বিহাইন্ড, আমি চিন্তা করি যে যে কোনো স্কিল আপনি ওটা সার্টিফাই করে নিলে ভালো, ঠিক আছে, এই কারণেই আমি করেছি। and it creates a credibility to your audience and inner confidence as well. Inner confidence as well. এবং এইচআর এর সাথে আপনি যেটা বললেন যে এটার সামঞ্জস্য কি, আমি শুধু এইচআর এর সাথে বলবো না, আমি বলবো যারাই বিজনেস অর্গানাইজেশনের সাথে আছে। আপনি একটা প্রশ্ন করেছেন যে কাদের জন্য দরকার বা কেন দরকার। সো সবারই আসলে আপনি দেখবেন যে আপনিও হয়তো একটা প্রতিষ্ঠানে এইচআরে আছেন, আপনি জব বিজ্ঞপ্তি যখন দেন তখন কিন্তু দিকে বলে দেন যে এক্সেল জানতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ইটস বিন অ্যান ইনএভিটেবল পার্ট অফ ইয়োর অ্যাকিউমেন। হ্যাঁ, সো ওই জায়গাটাই কিন্তু আপনার ফোকাস করতেই হবে, যে কারণে আই স্টার্টেড ডেলিভারিং অর ট্রেনিং পিপল। একদম পিওর প্যাশন থেকে আমি ওই জায়গাটায় ফোকাস করা শুরু করেছি। অ্যান্ড আই ডু লট অফ ভলেন্টারি থিংস। আমি স্টুডেন্টদের শিখাই, হ্যাঁ, ভলেন্টারিলি, সো দ্যাট তারা ইকুইপড হয় এই জায়গাটাতে। আমি যেহেতু এক্সেল ভালো জানি, এটা আমার অর্গানাইজেশনও জানে, হ্যাঁ, এবং এইটার কারণে আই এম এক্সপোজ টু লটস অফ গ্লোবাল প্রজেক্ট। ওকে, অনেকগুলো গ্লোবাল প্রজেক্টে আমি ডিরেক্টলি ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছি। এবং রিসেন্টলি আমি যদি বলি যে আমাদের অর্গানাইজেশন থেকে একজন এইচআর কেপিআই রিপোর্টিংয়ের জন্য চেয়েছে, টোটাল গ্রুপের আমাদের যতগুলা আপনার ইউনিট আছে সবগুলার গ্লোবাল এইচআর কেপিআই রিপোর্ট করতে হবে। সো দে সিলেক্টেড মি বিকজ আই এম ভেরি ডেপ্থ ইন এক্সেল। সো আপনি যদি বলেন যে এইচআরে এই যে রিপোর্টিং আসপেক্ট, ডেটা অ্যানালাইসিস আসপেক্ট, অনেক সময় আপনি দেখবেন যে বলা হয় যে এইচআর প্রফেশনালস আর নট গুড অ্যাট নাম্বারস। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ওই যে নাম্বারের যে ক্যাপাসিটি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মিথস আমি বলবো। এখন অনেক ডেটা স্যাভি মানুষজন আছে, হ্যাঁ, এখন আমরা নাম্বার নিয়ে ফোকাস করি, যারা টপ ম্যানেজমেন্টে আছি তাদের তো অবশ্যই বিজনেস ইনভলভমেন্ট থাকে। সো আমি বলবো যে আপনি এইচআর হেড হন বা হতে চান, দুইটার জন্যই কিন্তু আপনার এই এক্সপার্টিস দরকার। লোকাল অর্গানাইজেশন এবং মাল্টিন্যাশনাল বহুজাতিক কোম্পানিগুলোর ভিতরে একটা বেসিক ডিফারেন্স বলা হয় যে প্রসেস। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ডিপেন্ড করে প্রসেসের উপরে, আর লোকাল অর্গানাইজেশনগুলো কাইন্ড অফ পিপুলের উপর ডিপেন্ড করতে চায়, যে অমুক না হলে হয়তো চলবে না, ইনডিসপেন্সেবল মনে করে অনেক পিপুলকে। এই যে একটা বহুজাতিক কোম্পানিতে বা এর আগেও আপনি বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুবাদে আপনার বহুজাতিক কোম্পানির কি কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা প্র্যাকটিসগুলো আছে যেটা লোকাল অর্গানাইজেশনে কিছুটা ঘাটতি আছে বলে আপনি মনে করেন? প্রথমত আমি বলবো যে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা যেটা বিলিভ করি যে পিপল আর কি পার্ট অফ দ্য বিজনেস। হ্যাঁ, এখন পিপলকে হ্যাপি রাখা, এঙ্গেজ রাখা এবং তাদেরকে ডেভেলপ করা, এই জায়গাগুলো থাকে আমাদের কি ফোকাস। এবং আমি যদি বলি আমানে, উই হ্যাভ এ সাস্টেইনেবিলিটি টার্গেট, আমাদের একটা রূপরেখা আছে, এবং সাস্টেইনেবিলিটির একটা কি পার্ট হচ্ছে পিপল ডেভেলপমেন্ট। এবং আমি যদি আমাদের খুব নিকট অতীতে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটার কথা বলি, আমরা নিজেদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করেছি টু ট্রেন আওয়ার পিপল, যেন ট্রেনিং বা লার্নিংয়ের অ্যাটমসফিয়ারটা থাকে এবং সেটা বন্ধ না হয়ে যায়। হ্যাঁ, সো আমরা এই জায়গাটায় খুব বেশি ফোকাস করি, আমাদের পিপলকে ট্রেনিংয়ের মাধ্যমে এঙ্গেজ রাখা, তাদেরকে বিভিন্ন
অ্যাক্টিভিটিস, চ্যালেঞ্জিং প্রজেক্ট, এটা হতে পারে নিজের দেশে অথবা দেশের বাইরে অপরচুনিটি ক্রিয়েট করা। যেমন আপনাকে আমি বলি, উই রিয়েলি ফিল প্রাউড যে আমাদের 9টা প্রোডাকশন ইউনিট আছে। 9টা প্রোডাকশন ইউনিটের মধ্যে বাংলাদেশ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য টপ পারফর্মিং বিজনেস ইউনিট। ওয়াও, সো এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার, বাংলাদেশী হিসেবে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এবং যেই কারণে গ্রুপের যখন কোনো গ্লোবাল প্রজেক্ট হয়, দে হায়ার্ড আস, আমাদের ওইদিকে উই কন্ট্রিবিউট, এবং ওরই পরিক্রমায় আমরা বাংলাদেশে উই হ্যাভ সেট আপ দ্য আইটি কম্পিটেন্সি সেন্টার এশিয়া, যেটা টোটাল এশিয়াকে সাপোর্ট করবে। উই হ্যাভ হায়ার্ড লটস অফ ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস যারা টোটাল এশিয়ার এসিপিটাকে সাপোর্ট করছে। এটা একটা গর্ব করার মতো বিষয়, অনেক গর্ব করার মতো বিষয়। আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা জানলাম, বাট প্রত্যেক অর্গানাইজেশনের, ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের ইউনিটকে কেন্দ্র করে বলি, বিজনেস স্ট্র্যাটেজির সাথে আপনি এইচআর স্ট্র্যাটেজিকে কিভাবে অ্যালাইন করেন? ফর এক্সাম্পল অ্যানুয়াল টার্গেট বা 5 বছর 10 বছর মেয়াদি, সেখানে তো আপনি বললেন যে পিপল ডেভেলপমেন্টের একটা রুট ম্যাপ আপনার আছে, বা লার্নিং এলএমএসটা আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা। কিন্তু যদি আমরা শর্ট টার্ম বলি, যে 2024-এর যে একটা বিজনেস টার্গেট আছে, এই টার্গেটের সাথে আপনি এইচআর টার্গেটটাকে, এইচআর স্ট্র্যাটেজিটাকে কিভাবে অ্যালাইন করেন? আমাদের আমি যদি বলি যে অ্যাজ এ গ্লোবাল অর্গানাইজেশন আমাদের কিছু কেপিআই আছে, দ্যাট উই কল এইচআর কেপিআই। হ্যাঁ, ওইটার মধ্যে কি দুইটা আসপেক্ট হচ্ছে দ্যাট উই কনসিডার, একটা হচ্ছে টার্নওভার আর একটা হচ্ছে অ্যাবসেন্ট রেট। সো ওই টার্নওভার রেট আর অ্যাবসেন্স রেটটা আমরা খুব ক্লোজলি মনিটর করি, বিকজ ইট হেল্পস আস ট্র্যাক যে আমরা কোন অবস্থানে আছি, এবং এটার সাপোর্টিং কিছু ইনিশিয়েটিভ আছে। যেমন আপনার অর্গানাইজেশনে টার্নওভার হচ্ছে, কেন টার্নওভার হচ্ছে? দো উই মেনটেন আ ভেরি গুড টার্নওভার রেট, আমি বলবো যে প্রিটি লো, আমার আসলে কেউ ছাড়তে চায় না, বাট তারপরেও যদি কেউ লিভ করে অর্গানাইজেশন, বা কেউ অর্গানাইজেশনে অ্যাবসেন্ট থাকে, সো আমরা ওইটা নিটি গ্রিটিতে যাই। তারা কি ধরেন লং টার্ম কোনো সমস্যায় ভুগছে হেলথ রিলেটেড, অথবা আমাদের যেই প্রোডাকশন এনভায়রনমেন্ট, এক্স্যাক্টলি আপনি জানেন যে যদি আমার ওয়ার্ক প্লেসে খুব ফ্রিকুয়েন্ট অ্যাবসেন্ট থাকে মানুষজন, বা টার্নওভারটা যদি বেশি হয়, আমার প্রোডাকশনে কিন্তু এটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে, ইভেন্চুয়ালি এটা কিন্তু আমার বিজনেসে ইম্প্যাক্ট পড়বে। সো ওইটা আমরা ট্র্যাক করি, এবং উই ট্রাই টু কিপ ইট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, এবং এটার সাপোর্টিং অনেক ইনিশিয়েটিভ আমাদের ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়। আপনি জাস্ট কাপল অফ মান্থস ব্যাক আপনি শার্ম এসসিপি, অর্থাৎ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইউএসএ যেটা আছে, সেটা 2টা সার্টিফিকেশন প্রোভাইড করে। টপ ম্যানেজমেন্টের জন্য হলো সিনিয়র সার্টিফাইড প্রফেশনাল, এবং এটা বলবো যে যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ কম করে, ফাংশনাল এবং অপারেশন লেভেল পর্যন্ত কাজ করে, তাদের জন্য সার্টিফাইড প্রফেশনাল। আপনি একজন সিনিয়র সার্টিফাইড প্রফেশনাল, দ্যাট ইন্ডিকেটস যে মানে আপনি একদম টপ লেভেলের যে স্ট্র্যাটেজি ওয়ার্কগুলো করে সেটা আপনি পাশ করে এসছেন, গ্লোবাল একটা সার্টিফিকেশন। বাংলাদেশে ফিন্যান্সের জন্য এই ধরনের সার্টিফিকেশন থাকলেও আনফর্চুনেটলি এইচআর বা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে এরকম রিকগনাইজড সার্টিফিকেশন নাই, যে কারণে আমাদেরকে প্রসিড হতে হয় গ্লোবাল সার্টিফিকেশনের দিকে। এর সিমালটেনিয়াসলি আরেকটা সার্টিফিকেশন এইচআরসিআই থেকে প্রোভাইড করে, হিউম্যান রিসোর্স সার্টিফিকেশন ইনস্টিটিউট, দ্যাট ইজ অলসো ফ্রম ইউএসএ। তো এই দুটোর ভিতরে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আমি খুব টিপিক্যাল টাইপের একটা কোশ্চেন করলাম। আর এই গ্লোবাল সার্টিফিকেশনগুলো কেরিয়ারে কিভাবে হেল্প করে থাকে? আপনি 2টা সার্টিফিকেশনের কথা বললেন, সো আমি শার্ম এসসিপি করেছি, সো আমি ওই সার্টিফিকেশনটাকে এগিয়ে রাখবো, বিকজ আই ডু লট অফ রিসার্চ বিফোর এঙ্গেজিং মাই সেলফ টু দিস সার্টিফিকেশন এক্সাম। সো আমি যেই কারণে এগিয়ে রাখবো, আমি বলবো যে ইফ ইউ গো টু সোশ্যাল মিডিয়া, ইফ ইউ চেক দ্য অ্যাকসেপ্টেবিলিটি, এবং তাদের যে প্রফেশনালসটা যে জায়গায় আছেন, ওইটা যদি একটু এক্সপ্লোর করেন, আমি বলবো 2টা কাছাকাছি লেভেলেই আছে, বাট শার্মকে একটু এগিয়ে রাখি এই কারণে, বিকজ তাদের যে প্রফেশনালসরা বিভিন্ন জায়গায় আছেন, ইভেন বাংলাদেশেও যদি আমরা দেখি, ওই রেকগনিশনের আসপেক্ট থেকে বা ওই পোর্টফোলিওটা দেখে আমার কাছে শার্ম এসসিপিকে আমি এগিয়ে রাখি, এবং ইটস এ মাস্ট থিং আমি বলবো ফর এইচআর প্রফেশনালস অর এনি আদার প্রফেশনাল টু গেট দ্য ক্রিডেন্সিয়াল। আপনি জব করছেন, কাজ করছেন, আপনি ওই
তার সাথে যখন এঙ্গেজ হবেন, দ্যাট গিভস ইউ টু বেনিফিটস। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আপনার ক্রিডেন্সিয়ালটাকে সার্টিফাই করলেন অ্যান্ড দে হ্যাভ এ সার্টেন কম্পিটেন্সি বাস্কেট বলে, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটায় আপনি এক্সপ্লোর করে দেখলেন যে কোন কম্পিটেন্সিটা স্টিল ইউ আর ল্যাগিং। সো ওই জায়গাটায় হয়তো আপনি নিজেকে আরও একটু তুলে ধরার জন্য ইউ ডু ট্রেনিংস, ইউ ডু চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টস, প্র্যাকটিক্যালি কিছু করলেন, ওই জায়গাটায় আপনি ফোকাস করতে পারলেন, আপনি জানলেন আপনার উইক এরিয়া কোনটা। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি সার্টিফাইড হয়ে যাবেন, দে প্রোভাইড ইউ লটস অফ রিসোর্সেস, অনেক ওয়েবিনার হয়, অনেক ট্রেনিং হয়। সো ওগুলাতে আপনি পার্টিসিপেট করতে পারছেন, ইউ বিল্ড এ গ্লোবাল নেটওয়ার্ক প্রথমত। তারপর হচ্ছে লার্নিংয়ের যে হাঁসটা ওইটা আপনার বেড়ে যাবে আরো। সো আমার কাছে এই দুইটা বেনিফিট মনে হয়। থ্যাংক ইউ নাইসলি আপনি বলেছেন। থ্যাংক ইউ। এই শার্ম বা গ্লোবাল এইচআর সার্টিফিকেশনগুলো সম্পর্কে একটা মিথ আছে যে ইটস ভেরি টাফ টু অ্যাচিভ বা টু বি কোয়ালিফাইড। তো এই ব্যাপারে আপনি যেহেতু রিসেন্টলি কোয়ালিফাই করেছেন, জাস্ট 1 মিনিটে বা 2 মিনিটে আপনার পড়ার স্টাইলটা, যে কিভাবে আপনি প্রিপারেশন নিয়েছিলেন, যেহেতু আপনি রিসেন্টলি কোয়ালিফাই করেছেন, যে কি একদম, যদি আমি একদম ওপেন কোশ্চেন করি, আপনি কত ঘন্টা এফোর্ট দিতেন, মানে এবং কত মাস এই সার্টিফিকেশনটার পিছনে? আমি যদি বলি যে মানে প্রথমত খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা সবারই আমার মনে হয় জানা দরকার যারা এই ধরনের সার্টিফিকেশন পারসু করছেন। সো আমরা যেটা করেছি যে উই টুক আ সাপোর্ট ফ্রম যিনি আসলে এই জায়গাটায় এক্সপার্ট, হ্যাঁ, ওয়ার্ক স্মার্ট নামে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে যারা এটা নিয়ে কাজ করছেন। সো তাদের কাছ থেকে একটা লার্নিং নিয়েছি। সো ওই জায়গায় আমাদের মোরলেস সম্ভবত 2 ঘন্টা করে একটা ক্লাস হতো ফর 2 মান্থস। আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আমি স্পেশালি আর পরের পার্টটাকে আমি বেশি হ্যাঁ, ফোকাস করতে তারপরে চাচ্ছি। যেটা হয়েছে ওই জায়গাটায় আমাদেরকে একটা গ্রুপ করে দেয়া হয়েছে। সো গ্রুপ স্টাডির বিকল্প নাই। সো আমরা গ্রুপ স্টাডিতে যেটা করতাম, শার্মের একটা লার্নিং সিস্টেম আছে, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ভাস্ট অ্যান্ড এক্সটেন্সিভ, এবং ওই জায়গায় আপনার শার্মে যে কম্পিটেন্সি এরিয়া আছে সেগুলাকে আলাদা আলাদা মডিউল করে ওই জায়গায় কুইজগুলা দেয়া আছে। সো আই লিটারেলি সলভ দ্য কুইজ, এবং কোনো বই পড়ার আসলে আমার দরকার হয় নাই। এটা সবার জন্য অবশ্য প্রযোজ্য না। যদি আমি বলি আপনি সিপি দিচ্ছেন, সিপিতে ইউ হ্যাভ টু রিড দ্য বুক, বিকজ ওই জায়গাটায় অনেকটা ধরেন সংজ্ঞা বা হচ্ছে এই কনসেপ্টটা কি ওইটা নিয়ে প্রশ্ন থাকে, ফোকাসটা বেশি থাকে। বাট ইফ ইউ আর পারসুইং এসসিপি, সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি কাজে দিবে, বিকজ দেন ইউ হ্যাভ কোয়েশ্চেন যেটা হচ্ছে সেভারাল প্যারাগ্রাফে, হ্যাঁ, ওই জায়গায় কেস দেয়া থাকে। সো আমি লিটারালি আমি বলবো যে বই পড়িনি, আই সলভড আপনার ওই কোয়েশ্চেন্সগুলা অ্যান্ড দ্যাট হেল্প মি আ লট। আপনি মোটামুটি যদি বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে কম্পেয়ার করি, এজ গ্রুপের তুলনায় বেস্ট ভালো একটা জায়গায় এসছেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 5 থেকে 10 বছর পরে একজন রূপম ভাইকে আমরা কোথায় দেখতে পাবো, কি প্ল্যান আছে? আমি যদি বলি আমার প্রিসাইজলি আই হ্যাভ 3 অবজেক্টিভস। প্রথমটা যদি আমি বলি যে আমার গ্লোবালি প্রেজেন্সটা বাড়ানো, গ্লোবালি আরো গ্রো করা। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে বিজনেসে আরো ইনভলভ করা, যে বিজনেসটা আরো ভালোভাবে বুঝা, আরো বিজনেসে কন্ট্রিবিউট করা। অ্যান্ড থার্ড থিং, এটা আমি সবসময় বিলিভ করি যখন থেকেই আমি আমার কাজ শুরু করেছি, কাজ করা, প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছি, যে আমার কান্ট্রির জন্য কিছু করা, ন্যাশনালি কিছু কন্ট্রিবিউট করা, আমার কান্ট্রির জন্য যেন আমি কিছু করে রাখতে পারি, মাই কান্ট্রি রিমেম্বার ফর মাই কন্ট্রিবিউশন, ওই রকম কিছু করা। দোয়া করি আপনার 3টা অবজেক্টিভই পূর্ণ হোক Thank you. ইন সাকসেশন অফ দ্য টাইম। Thank you. আমাদের এই শোয়ের একটা বিশাল গ্রুপ অফ অডিয়েন্স আছে যারা ইয়াং, মানে গ্রাজুয়েটিং স্টুডেন্টস এবং ইয়াং প্রফেশনাল, মোটামুটি 0 to 5 ইয়ার্স। এই গ্রুপটা আসলে পেশাগত জীবনে সফলদের মুখ থেকে তাদের বিভিন্ন প্রস এন্ড কনস জানতে চায়। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, মানে যারা এইচআর প্রফেশনাল হতে চায় ভবিষ্যতে বা বিজনেস প্রফেশনাল হতে চায়? আমার যেটা সাজেশন থাকবে ফর দ্য ইয়থ, যারা হয়তো এখন স্টাডি করছে বা হচ্ছে যারা এখন জাস্ট তাদের ক্যারিয়ার শুরু করেছে, প্রথম কথাই আমার থাকবে ট্রাই টু বি ভালনারেবল থাকলে যেই অপরচুনিটিটা আমরা পাই, যে সবাই মনে করে যে তার অনেক কিছু জানার আছে, অ্যান্ড ইউ প্রিটেন্ড যে আপনার অনেক কিছুই আসলে লার্নিং গ্যাপ আছে। সো যত আপনি নিজেকে ভালনারেবল হিসেবে প্রেজেন্ট করবেন, তত আপনার এভিনিউ ওপেন হয়ে যাবে মানুষের কাছে জানার, তখন তারা আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার অপরচুনিটি পাবে এবং আপনি তখন অনেক কিছু রিসিভ করার অপরচুনিটি পাবেন। আর হোয়াট
I actually felt during my 14 years of journey যে আপনার মেন্টর থাকা প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা ডিরেক্ট হতে পারে অর ইনডিরেক্ট হতে পারে। যেমন ডিরেক্টলি আই ডোন্ট হ্যাভ এনি মেন্টর, আমার কোনো মেন্টর নাই, বাট ইনডিরেক্টলি অনেকগুলো মেন্টর আছে। আমি যদি লোকালি বলি, লোকালি অনেক মেন্টর আছেন। গ্লোবালি যদি বলি, গ্লোবালি আমার অনেকগুলো মেন্টর আছেন যাদেরকে আমি ফলো করি। দে ইন্সপায়ার মি। তাদের ছোট ছোট জিনিসগুলো আমি ফলো করার চেষ্টা করি, তাহলে ইউ ক্যান কুইকলি থ্রাইভ। থার্ড থিং, আমার কাছে যেটা মনে হয়, try to get yourself mingled with people experienced than you. আপনার নিজের চাইতে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করবেন। তাহলে আপনি যেই এজে আছেন তার চাইতে বড় এজের যিনি আছেন তার কাছ থেকে অভিজ্ঞতাগুলো আপনি খুব তাড়াতাড়ি নিজের জীবনে নিয়ে আসতে পারবেন, এবং ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে মেলে ধরতে পারবেন। এবং চতুর্থ যে জিনিসটা আমি ফলো করেছি আমার ক্যারিয়ারের মধ্যে, আমি ক্যারিয়ারের যেই লেভেলেই থাকি না কেন, একদম জুনিয়র লেভেল থেকে মিড সিনিয়র সব জায়গায় আই ট্রাই টু বি এ লিডার। মানে আমি যেই কাজটা করছি, আই হ্যাভ টু বি দ্য লিডার অফ দ্যাট এক পার্টিকুলার অ্যাক্টিভিটি। সো আমার মনে হয় যে এই চারটা জিনিস যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে ইউ উইল থ্রাইভ and you will learn এবং you will grow. Very nicely you have advised to the youth. Thank you very much. আমরা প্রোগ্রামের একেবারে শেষ দিকে চলে এসেছি। এই লিড এইচআর টক উইথ মুরাদ, এই এপিসোডটি বা এই শোটি লিড একাডেমির একেবারেই একটি ভলান্টারি উদ্যোগ। এটার মাধ্যমে ইয়াংদেরকে হেল্প করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে ফর দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট। তো এই উদ্যোগটাকে, লিড একাডেমির এই উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখেন? প্রথমত লিড একাডেমিকে এবং পার্সোনালি আপনাকেও খুব ধন্যবাদ যে আপনি আমাকে অপরচুনিটি দিয়েছেন যে আমি আমার এক্সপিরিয়েন্স, আমার জার্নি শেয়ার করতে পারি। এবং আমাদের বাংলাদেশে আসলে এই রকম অপরচুনিটি খুবই কম, এবং আমি এক্সপেক্ট করব যে আপনি যেন আরও ভালো ভালো কয়েকজন প্রফেশনালসকে এই জায়গায় নিয়ে এসে ইয়তদের এবং যারা লার্নিং স্টেজে আছে, ইভেন আমাদের যারা মিড ক্যারিয়ারে আছে, তাদেরকেও আপনি প্রপার ইনসাইটটা দিতে পারেন যে আমাদের আসলে কোন কোন জায়গায় কন্ট্রিবিউশন করলে অ্যাজ এন এইচআর প্রফেশনাল, যেহেতু আপনি এইচআর প্রফেশনালদের নিয়ে আসছেন, এইচআর প্রফেশনাল হিসেবে নিজেকে গ্রো করতে পারি একটা অর্গানাইজেশনে, এবং অর্গানাইজেশনকে কিভাবে উপকৃত করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার কান্ট্রিতেও কী ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারি। সো আমি একদম আমার অন্তর থেকে সাধুবাদ জানাই এই ব্যাপারটাকে। থ্যাংক ইউ রূপম ভাই, আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে শোতে এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। দর্শক, দেখতে দেখতে আরেকটি ব্যতিক্রম এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।